অন্তর্বর্তী সরকারকে কি আরো অনেক বেশি সময় দিতে চান, নাকি দ্রুত একটা জাতীয় নির্বাচন চান, বা ডেটটা আপনার মাথায় ডেটটা কবে? যদি যে এই সরকারের সাথে আসলে মানে জামায়াতের সম্পর্কটা একটু বেশি বলে মনে হচ্ছে কিনা, জামায়াত আসলে অনেকগুলি কি পজিশনের লোক নিয়োগ দিচ্ছে কিনা, এইটা নিয়ে আসলে বিএনপি একটু শঙ্কায় আছে কিনা, অন্য ইসলামিক দলগুলো একটু শঙ্কায় আছে কিনা, এই ব্যাপারটা একটু আপনার কাছে একটু বলতে চাইছিলাম, বা এই ঘটনাটা আদৌ সত্য কিনা। প্রথমত প্রথমত বলি, আমার কাছে একটু অস্বাভাবিক লেগেছে যখন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তার প্রথম মিটিং এ জামাত ইসলামীর নাম দুইবার বলেছেন এবং হেফাজতের কথা বলেছেন, মামুনুল হক। আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের প্রধান বিরোধী দল হচ্ছে বিএনপি, তার নেতা হচ্ছেন মির্জা ফখরুল, তার নাম কিন্তু উনি বলেননি। কিন্তু এটি যখন বললেন তখন থেকে আমরা বুঝতে শুরু করলাম যে সরকারের সাথে বা যারা সরকারটি গঠন প্রক্রিয়ার সাথে 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত যুক্ত ছিলেন, তাদের সাথে ইসলামী দলগুলোর একটি সখ্যতা তৈরি হয়েছে। সেটা ওয়াকারুজ্জামানের থেকেও শুরু হতে পারে। পরবর্তীতে আমরা দেখলাম যে অস্বাভাবিকভাবে ইসলামী দলগুলো এই সরকারের এক ধরনের পৃষ্ঠপোষকতা পাচ্ছে, আপার হ্যান্ড পাচ্ছে ইসলামী দলগুলো। তাদেরকে যখন কোনো সমাবেশ হয় রাজনৈতিক দলগুলোর, ইসলামী দলের সংখ্যাধিক্য আমাকে খুব ভাবায়। আমার মনে হয় যে আমি যখন ভোটের রাজনীতি দেখি অথবা আমাদের সমাজের যে জনমত দেখি, সেইখানে তাদের যে অংশগ্রহণ অথবা আনুপাতিক হার, আর এই সরকারের মিটিং গুলোতে যে আনুপাতিক হার, সেটি আমার মনে হচ্ছে অস্বাভাবিক। এবং আপনার কথায় আমি পুরোপুরি একমত। বিএনপি কে বরং আমরা সেই জায়গাটি দেখছি না, যে জায়গাটি বিএনপি রেশনালি পাওয়ার কথা একটা বড় দল হিসাবে এবং ভোটের রাজনীতিতে। এটি আমাকে একটু আশঙ্কিতও করে, কারণ হচ্ছে আমি কিন্তু শুধু সরকারের সাথে দেখছি না। আপনি যদি আমাদের সোসাইটিতে দেখেন, জামাতের আমির যেভাবে বিভিন্ন জায়গায় যাচ্ছেন, ভারতীয় হাই কমিশনারের সাথে বলি অথবা অন্যান্য জায়গায় তিনি যেভাবে আশ্বাস দিচ্ছেন, বসুন্ধরা সাথে দেখা করছেন এবং হিন্দুদের সাথে দেখা করছেন, আমাদের সাংবাদিক নেতাদের সঙ্গে বসছেন। সাংবাদিক, আপনি জানেন 4 জন পলাতক সাংবাদিক যাদের বিরুদ্ধে মামলা রয়েছে, তাদের সাথে বসেছেন এবং তাদের সাথে যেভাবে উনি কোথাও কোথাও ফ্লাইং কিস দিয়েছেন, আপনি ভাবতে পারেন জামাতের আমির ফ্লাইং কিস দিচ্ছে অডিয়েন্সের দিকে। কাজে আমরা শিক্ষাঙ্গনে থাকার সময় যে জামাত শিবিরকে দেখেছি, পরবর্তীতে যে জামাতকে দেখেছি, আমার কেন যেন মনে হচ্ছে তারা একটি কৌশল অবলম্বন করছেন এবং তাদের একটা শক্ত গ্রাউন্ড তৈরি হয়েছে এই সরকারের ভেতরে, সেনাবাহিনীর ভেতরে এবং শিক্ষাঙ্গনগুলো তাদের অথবা প্রতিষ্ঠানগুলোতে জামাত আবার সেই পুরনো রাজনীতি ফেরত আনার একটি সুযোগ পেয়েছে। মূল প্রশ্ন হচ্ছে যে অন্তর্বর্তী সরকারকে কি আরো অনেক বেশি সময় দিতে চান, নাকি দ্রুত একটা জাতীয় নির্বাচন চান, বা ডেটটা আপনার মাথায় ডেটটা কবে? যদি আমি এইভাবে বলি, দেখুন, কিছুদিন আগেও আমি অন্তর্বর্তী সরকারকে সময় দেওয়ার পক্ষে ছিলাম, কিন্তু অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টার আচরণ, কর্মকাণ্ড, স্পিড এগুলো দেখে আমার মনে হচ্ছে যে এটা একটু ঝুঁকিপূর্ণ যে হয়ে যাচ্ছে, যে এরকম একটি নির্লিপ্ত সরকারের একটি অংশ নির্লিপ্ত এবং অসার এরকম একটি সরকারকে বেশিক্ষণ ক্ষমতায় রেখে আমরা আওয়ামী লীগের শক্তিমত্তা জানি। কাজে আমার কাছে একটু অনিশ্চয়তার মনে হচ্ছে। আমার মনে হচ্ছে সরকারটি যদি রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করে তাদেরকে সাথে নিয়ে সংস্কারের কাজটি আগায়, তাহলে সংস্কার অনেক দ্রুত হবে। আপনি দেখুন, গত 3 সপ্তাহে যে কমিশনগুলো করা হয়েছে তাদের এখন পর্যন্ত সদস্য নির্বাচিত হয়নি। এখন বলা হচ্ছে রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে তাদেরকে আবার ঠিকঠাক করা হবে। তার মানে আমরা যেভাবে সময় ক্ষেপণ করছি, যে আয়েশি ভঙ্গিতে করছি, আমার কাছে খুব বিসদৃশ মনে হচ্ছে। কাজে অন্তর্বর্তী সরকারকে আমি মনে করি রাজনৈতিক শক্তিগুলোর সাথে একসাথে কাজ করতে হবে আগামী চ্যালেঞ্জ মোকাবেলা। সেটি দুর্গাপূজা হোক, সেটি নববর্ষ হোক, সেটি এমনকি ডিসেম্বর মাস হোক। আমি এই সরকারকে মনে করি, আমি জানি আমি কিন্তু সংস্কারের পক্ষের, এবং বড় বড় কিছু সংস্কার কোনোদিন রাজনৈতিক দল করবে না, এটিও আমি জানি। সেটি এই সরকারকে করতে হবে, কিন্তু আপনি যে পেশাদারি ভাবে করতে পারেন আমি এই সরকারের কাছে তা আশা করি, যার কিন্তু খুব একটা নজির আমি দেখতে পাচ্ছি না। কাজে আমি মনে করি যে আগামী 12 মাসের মধ্যে আপনি চাইলে একটি গ্রহণযোগ্য নির্বাচন করতে পারেন এবং সেই নির্বাচনে সুষ্ঠু পরিবেশ তৈরি করা, ভোটার তৈরি করা, এরকম একটি জায়গায় এবং ভোটার তালিকা এবং সবাইকে অংশগ্রহণমূলক করা সম্ভব। আপনি 12 মাসের মধ্যে, অর্থাৎ আমি যদি ধরে নিই আজকে অক্টোবরের 3 তারিখ, আপনি আগামী বছরের অক্টোবরের বা সেপ্টেম্বর শেষ হওয়ার আগে আপনি
চান যে একটি নির্বাচন হয়ে নতুন সরকার আসে? অক্টোবর থেকে ডিসেম্বর, কারণ আমাদের শীতের দিনে Right. নির্বাচন হয়, সেটা সুতরাং- জানুয়ারি পর্যন্ত হতে পারে। Okay. এর চেয়ে বেশি প্রলম্বিত করা ঠিক হবে না, কেননা মানে আমি অনিশ্চয়তাগুলো মানে দেখতে পাচ্ছি। আপনি- ধরেন তৃতীয় শক্তি, চতুর্থ শক্তি, পতিত শক্তি, হ্যাঁ। এদের শক্তিমত্তা কিন্তু এই সরকার কতটা আজ করতে পেরেছে আমি জানি না। তার মানে আপনি 2025-এর মধ্যে আপনি নির্বাচন চান, ধরা যাক 2025 আমি চাই, ডিসেম্বরের মধ্যে। আমি চাই। আমার মনে হয় যে মানে আপনার এই চাওয়ার সাথে সেনাপ্রধানের চাওয়াও একটু অ্যালাইন্ড আছে। সেনাপ্রধানও এরকমটাই হয়তো রয়টার্সে বলতে চেয়েছেন। কেউ কেউ বলেছেন যে সেনাপ্রধান কেন এই কথা বলবেন, কিন্তু সেনাপ্রধানের জায়গা থেকে এই কথা বলেছেন। তো আপনার কাছে এই যেহেতু একটা মিনিট আরেকটু সময় পাবো আপনার কাছে, 1 মিনিটে কি একটু জানতে পারি আশা ভাই, আপনি কি মনে করেন যে 2025 সালের মধ্যে সরকারের প্রায়োরিটি লিস্টে কোন কোন জিনিসগুলি একদম উপর দিকে থাকা দরকার? কারণ সব কাজ আসলে সরকার পারবে না, আমাদের অনেক আশা যে এই সংস্কার করা হোক, ওই সংস্কার করা হোক, কোন কোনগুলি একদম মাস্ট এটা করতে হবে বা দেখুন, মোটা দাগে আপনাকে প্রশাসন ঠিক করতে হবে। আপনাকে, আমরা বুঝতে পারছি প্রশাসন অকার্যকর এবং প্রতিদিন নাটক হচ্ছে, এমনকি যাকে দায়িত্ব দিয়েছেন তার ব্যাপারে ঘুষের অভিযোগ উঠেছে ইত্যাদি ইত্যাদি। আপনাকে পুলিশের সংস্কার করতে হবে, কেননা পুলিশ যেহেতু আইন শৃঙ্খলার দায়িত্বে আছে সেটি করতে হবে। বিচারালয় আপনি মোটামুটি দাঁড় করিয়েছেন, কিন্তু আপনাকে নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে। দেখুন, দুর্নীতি দমন কমিশন নিয়ে অনেক কথা হচ্ছে, কিন্তু সেটি কিন্তু অনেক দীর্ঘ প্রক্রিয়া। আর যেটি করতে হবে, এই যে আমরা বলছি যে সংবিধানের কিছু কিছু ধারা যেটি পরবর্তীতে শেখ হাসিনা যুক্ত করেছেন, আমি কিন্তু পুনর্লিখনের পক্ষে না, কেননা পুনর্লিখন প্যান্ডোরার বক্স ওপেন করবে এবং বাজারে যে ইসলামী শক্তিগুলোকে আমরা দেখছি তাদের মনের ভেতরে কিন্তু অনেক আশা এবং অনেক প্রত্যাশা আছে, ওই জায়গায় যাওয়া যাবে না। আপনি মোটা দাগে 5টি সংস্কার করে সংবিধানে একটি যুগোপযোগী সংবিধান করতে পারেন, তারপরে আপনি নির্বাচন দিয়ে দেন, পরবর্তী রাজনৈতিক শক্তি নির্ধারণ করবে আমাদের ভাগ্য কি। আশা ভাই আপনাকে অনেক ধন্যবাদ। আমি জনাব রাশেদ খান আপনার কাছে জানতে চাইবো যে আপনি আসলে অন্তর্বর্তীকালীন সরকারকে কত সময় দিতে চান, নির্বাচন কখন করতে চান এবং কি সংস্কারকে আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করেন? আনফরচুনেটলি আমাদের মাত্রই 1 মিনিট সময় আছে। রাশেদ ভাই। জি, আমরা যেটা মনে করি যে সরকারের জন্য সময় প্রয়োজন আছে, সেটি 1 বছর নাকি 1.5 বছর নাকি 2 বছর, সেটি নিয়ে দলগুলোর সাথে এই সরকারের আলোচনা হওয়া দরকার। শনিবার থেকে আলোচনা শুরু হবে, সেখানে হয়তো এই বিষয়গুলো আসবে। আমি আমার দলের এই ধরনের নির্দেশনা নাই যে আমি বলে দিব যে 1 বছর বা 1.5 বছর বা 2 বছর। আমরা যেটা মনে করি যে আলাপ আলোচনার মাধ্যমে সেটি সিদ্ধান্ত হওয়া দরকার। তবে সেনাপ্রধান যেটি বলেছে সেটিকে অনেকে সাধুবাদ জানিয়েছে। আমরা মনে করি যে এই সরকারকে সময় দেওয়া দরকার, কারণ পরবর্তী যে সরকার ক্ষমতায় আসবে তিনি রাষ্ট্র সংস্কার করবেন কি করবেন না সেটি কিন্তু মানুষের অনাস্থার জায়গাটা আছে। সেই জায়গায় এই সরকারকে পর্যাপ্ত পরিমাণ সময় দিতে হবে, সহযোগিতা করতে হবে। আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে রাষ্ট্র সংস্কারে আমরা সহযোগিতা করতে চাই এবং পর্যাপ্ত সময় দিতে চাই। তবে সেই সময় অবশ্যই এমন না যে আপনি আরেকটি 1-11 মানে আপনি গঠন করবেন, আপনি মানে দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকবেন, সেই সময় আবার দেয়া যাবে না। আপনি আশা ভাইয়ের মতো আলোচনার মাধ্যমে যে সিদ্ধান্ত হয়, আপনি আশা ভাইয়ের মতো 2025-এর শেষ বা ওরকম কোনো ডেট আপনাদের মধ্যে আলোচনাও হয়নি বা আপনারা এরকম বলতেও চান না, এটা 2037 হলেও আপনাদের অসুবিধা নাই? না না, সেটি তো আমি তো আগেই বলেছি যে আরেকটি 1-11 হোক, সেটি কিন্তু 1-11 তো 2 বছরে ছিল, 1-11 তো 2 বছরে ছিল, 1-11 তো 1-11 তো 2 বছর। যে বিষয়গুলো রয়েছে যেমন নির্বাচন কমিশন সংস্কার, আপনার প্রশাসনের সংস্কার, বা আপনার এরকম গুরুত্বপূর্ণ যেগুলো প্রয়োজন নির্বাচনের জন্য, পুলিশের সংস্কার, আওয়ামী লীগের হত্যার বিচার, গ্রেপ্তার, এই বিষয়গুলো তারা করতে পারে। তারা যদি মনে করে যে না আমরা ক্ষমতায় থেকে আমরা সবকিছু সংস্কার করব এবং তারপরে বিদায় নিব, তাহলে কিন্তু তাদের বিরুদ্ধে আরেকটি আন্দোলন শুরু হবে। রাশেদ, 1-11 সরকারের মতো চাই না বলতে কি, 1-11 সরকার তো 2 বছর ছিল, মানে আপনি 2 বছর চান না, 1 বছর 11 মাস চান? না, তারা তো আপনার 2 বছর ছিল, কিন্তু তারা থাকতে চেয়েছিল আরো অনেক দিন, মানে আপনাকে আন্দোলন করে সরানো লেগেছে। আন্দোলন না বলছি যে এই মনে হয় না আন্দোলন করে সরানো লাগছে, এটা মনে হয় না। 3 মাস আগে ইলেকশন দিয়েছে। আমি এইজন্যই বলছি যে আরেকটি 1-11 হোক, তারা দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকবে, সেই ধরনের খায়েশ তাদের মধ্যে থাকুক, সেটি কিন্তু ঠিক হবে না। আনলিমিটেড কোনো কিছু ভালো না। এই সরকারকে বলতে হবে যে আমাদের রাষ্ট্র সংস্কারের জন্য আমাদের এই সময় প্রয়োজন, আমাদের এই রোডম্যাপ, আমাদের এই প্ল্যান পরিষ্কার, কিন্তু আমরা সেটি এখনো পাইনি। সে কারণে হয়তো আলোচনা, যেহেতু সরকারের সমালোচনা হচ্ছে, সরকার বসতে চাচ্ছে না আমাদের সাথে, আমরা বসি, এরপরেই আমরা তাদের সাথে আলাপ আলোচনা করি, আমরা সিদ্ধান্ত নিব। মানে আপনারা সিদ্ধান্ত নিতে হইলে তাদের সাথে আলাপ আলোচনাটা আগে করতে হবে, তাই না? মানে আপনারা এখনো সিদ্ধান্ত নেন নাই, ব্যাপারটা তো এরকম।
না, আমরা তো তাদের সাথে আলোচনা ছাড়া কোনো সিদ্ধান্ত নিতে পারি না। Okay. ভাবে সিদ্ধান্ত নিয়ে মানে আমি যদি বলি যে চাওয়াটা বুঝতে, টাইম দিলাম, এক বছর চাওয়াটা দিলাম, বুঝতে, সেটি চাওয়াটা আসলে বুঝতে। ঠিক হবে না, তারা এক ধরনের ঠিক আছে। ভয় পেয়ে যাবে। ওকে, সুতরাং আমরা তাদের চাই ভয় দুই দেখেন না, পক্ষের মধ্যে তাদের আলোচনার ভয় দেখেন মাধ্যমে না। সময়টা নির্ধারণ হোক। রাইট, তাদের ভয় দেখেন না। জনাব রাশেদ খান, আপনাকে অনেক ধন্যবাদ। আশা ভাই, আপনার কাছে কি মনে হয় না, সেটা আমার মানে আপনার সঙ্গে এটি আলাপ আর কি, যে আপনার কাছে কি এটি মনে হয় না গত 15 বছর ধরে আওয়ামী লীগ যেভাবে বাংলাদেশে মুক্তিযুদ্ধকে বিক্রি করেছে, যেভাবে চেতনাকে বিক্রি করেছে, যেভাবে আসলে উই আর দে করে তুলেছে, সেই ক্ষেত্রে আমি আওয়ামী লীগের বিরুদ্ধে আছি বা আমি আওয়ামী লীগ নই এই পরিচয়টা দিতে গেলে অনেকের আসলে ইসলামিক দলগুলিরই শরণাপন্ন হইতে হয়, মানে আর তো কোনো উপায় নাই। মানে ব্যাপারটা হচ্ছে যে আওয়ামী লীগ অথবা মানে বিএনপির তো আর আলাদা করে কোনো চেহারা নাই, বিএনপির যারা নেতৃবৃন্দ তারাই বিএনপি। তো সুতরাং আপনার যদি চেহারার কথা হয় তাহলে তো আসলে আওয়ামী লীগ এতটাই মানে মানে কেমন জানি একটা উইয়ার দে করেছে, যেখানে আসলে প্রতিবাদের ভাষাটাই ওইভাবে দাঁড়ায়। আমি আজকে অন্যদের কথা শুনে আমার কাছে এটি মনে হচ্ছিল যত না এটি একটি ইসলামিক বিপ্লব বা ইসলামিক ভাবধারায় বা শরিয়া মতো দেশকে পরিচালনা করার জন্য, তার চেয়ে অনেক বেশি একটি ন্যায়ের পক্ষে কথা বলার জন্য। এবং আপনি খুব ভালো করে জানেন যে জান ও জবানের স্বাধীনতা চাই একটি কথা চালু হয়েছিল ইচ্ছা করেই, যাতে সেই চেতনার একটা এন্টিথিসিস দাঁড়ায়। আপনার একটু মতামত জানতে চাইবো যে এটা আসলে মানে একটা উইয়ার দে। আপনি একদম সঠিকভাবে বলেছেন। আওয়ামী লীগ কিন্তু বিভাজনের রাজনীতি করেছে, ঠিক নরেন্দ্র মোদী ভারতে যে রাজনীতিটি করে, চিফ ডিভাইডার। শেখ হাসিনা ওয়াজ দ্য চিফ ডিভাইডার ইন বাংলাদেশ। কেননা উনি তার স্বৈর শাসন প্রতিষ্ঠা করতে গিয়ে, ভোটহীন নির্বাচিত হতে গিয়ে উনি বাংলাদেশকে স্বাধীনতার পক্ষের এবং বিপক্ষের শক্তি বানিয়েছেন। এবং সেইখানে আপনি দেখবেন যে বিএনপি তো অত্যাচারিত হয়েছে, কিন্তু জামাতের কিন্তু দৃষ্টান্তমূলক অত্যাচার হয়েছে। ধরেন আপনি মানবতা বিরোধী অপরাধের, আমি কিন্তু এই আন্দোলনের সাথে 92 সাল থেকে যুক্ত ছিলাম যে যুদ্ধ অপরাধীদের বিচার করা যায় কিনা। কিন্তু আওয়ামী লীগ যে বিচারটি করলো, এবং তারপরে যখন আমরা দেখলাম ইসলামী ব্যাংক দখল করলো এবং রাবেতা দখল করলো এবং মানারাত দখল করলো, তখন কিন্তু কেউ প্রশ্ন করতেই পারে যে আওয়ামী লীগের উদ্দেশ্য ছিল কি বিচার, নাকি অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা। আওয়ামী লীগের পতনের সাথে সাথে খালেদ আরো দুটি জিনিসের পতন তারা করে গেছে। একটি হচ্ছে মুক্তিযুদ্ধ, আর একটা হচ্ছে শেখ মুজিব এবং ধর্মনিরপেক্ষতা। কারণ এগুলোর কবর রচনা করে গেছে। আপনি এখন মুক্তিযুদ্ধ বললে আপনার জন্য কিন্তু বিষোদ্গার করার লোকের কোনো অভাব নাই, কেননা মানুষ আওয়ামী লীগের বয়ানের মুক্তিযুদ্ধটি দেখেছে, সেটা আসল মুক্তিযুদ্ধটি খুঁজে পায়নি। আওয়ামী লীগের বয়ানের ধর্মনিরপেক্ষতা দেখেছে, যেটির একটি সন্ত্রাসী চেহারা। আপনি যখন দেখেন যে কেউ যদি এখন দেখুন যেই দুর্নীতিটি হয়েছে, ধরেন $100 বিলিয়ন 15 বছরে তারা পাচার করেছে, এর পাশে এসে কেউ যদি বলে যে সে আসলে সৎ মানুষের শাসন দিবে এবং ন্যায়ের পক্ষে দাঁড়াবে, আপনি দেখবেন লাইন ধরে মানুষ তার পক্ষে যাবে। বিএনপির রাজনীতিটি তো আমরা চিনি এবং বিএনপির রাজনীতিটির পরিচয় আমাদের কাছে প্রকৃষ্ট, কিন্তু সৎ মানুষের শাসন, ন্যায়ের পক্ষে, জান ও জবান, এই যে শব্দগুলো আমাদের মার্কেটে ঘুরছে, এগুলো সাংঘাতিকভাবে ইসলামী দলগুলোকে সাহায্য করছে এবং জামাতকে সাহায্য করছে, এবং তারা স্বপ্ন দেখছে যে বাংলাদেশে এরকম একটি ঘটনা ঘটবে। আপনাকে শুধু আমি মনে করিয়ে দিই একটি কথা, খেলাফতে মজলিসের সাথে 2006-এ আওয়ামী লীগ একটি চুক্তি করেছিল যে তারা পাওয়ারে গেলে শরিয়া আইন কায়েম করবে। ভাগ্যিস সেই নির্বাচনটি হয়নি, নালে আপনি বাংলাদেশ আওয়ামী লীগকে দেখতেন ভোটের কারণে, নির্বাচনের কারণে শরিয়া আইন কায়েম করে ফেলতো বাংলাদেশে। তার মানে এই দলগুলোর নীতির যে কি করুণ অবস্থা, সেই জায়গায় অন্তত জামাতে ইসলামী বলতে পারে তাদের নীতির ধারাবাহিকতা আছে। সরকার থেকে তারা আশকারা পাচ্ছেন, সেনা প্রধান তাদেরকে আশকারা দিয়েছেন, এবং তার পরিণতি যা হতে পারে আমরা তাই দেখতে পাচ্ছি। আশা ভাই, আমার এই সিরিজের শেষ প্রশ্ন, আশা ভাই, আপনার কাছে কি মনে হয় না যে আওয়ামী লীগ গত 15 বছর ধরে যে প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করেছে, একক কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য আবার অর্থনৈতিকভাবে সাংঘাতিকভাবে দেশকে দুর্বল করে নিজেদের শক্তিশালী করা, অর্থাৎ নিজেদের পকেট ভরা, দেশের পকেট কেটে সেইটা করেছে, যার বেনিফিশিয়ারি আমরা আসলে অনেকেই, আমাদের মধ্যে থেকে অনেকেই এই বেনিফিশিয়ারি, এবং এই বেনিফিশিয়ারি হয়েও আমরা আসলে কাউকে কোনো কিছু বলি নাই, কাউকে কোনো কিছু বলি নাই। এর একটা বড় কারণ হচ্ছে যে এই দুর্নীতির মজাটা আমরা পেয়েছি, এবং ফাইনালি গিয়ে আমরা জুলাই 15 তারিখে যখন আমাদের সন্তানেরা পথে মরতে শুরু করেছে, তখন আমরা আবার হঠাৎ করে এটি বলতে শুরু করেছি, এবং আমরাই এমন একটা ভাব যে এই দুর্নীতির সাথে আমাদের কোনো সম্পর্ক ছিল না। এটাকে আপনি আসলে কিভাবে দেখেন? আমি মনে করি সাংঘাতিকভাবে এটা সত্যি, এবং আওয়ামী লীগ 15 বছরে এমন একটি শাসন দাঁড় করিয়েছিল যে আপনার গায়ে যেন কাদা থাকে,
আপনার গায়ে যেন দুর্নীতি থাকে, আপনি যেন মুখ উঁচু করে দাঁড়াতে না পারেন। এবং আমি বলে থাকি 15 বছরে 50 থেকে 60 লক্ষ মানুষ আওয়ামী লীগের প্রত্যক্ষভাবে মদদে, তাদের লোভে, তাদের টাকা পয়সায় ফুলে ফেপে উঠেছে। দেখুন, আমরা এখন মোটা দাগে বেক্সিমকো, সামিট, বসুন্ধরা এগুলো বলতে পারি, কিন্তু আমি অনেক মানুষকে চিনি, আমার কমিউনিটির মানুষকে চিনি, আমার চেনা মানুষদেরকে চিনি, তারা কি করে আওয়ামী লীগ শাসনের বেনিফিশিয়ারি হয়েছিল এবং তারা ভাবতে শুরু করেছিল কিয়ামত পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে এবং শেখ হাসিনা জীবিত থাকবে এবং তার সাথে না থাকাটা হবে সময়ের অপচয়। আমি যদি নীতি নৈতিকতার প্রশ্ন আপনি ধরেন, আমার কাছে মনে হয়েছে বাংলাদেশ নৈতিকভাবে